রাখতে হচ্ছে বাবের জন্য। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম ব্যাক এগেইন। এরই মধ্যে জয়েন করেছে আহনাব প্রথম জয়েন করেছে, এরপরে রাকিবুল, রায়হান, কানিস, ফাতিমা, ইসমাইল। আমরা একটু 2 মিনিট অপেক্ষা করি, সবাই জয়েন করলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের মিটিং শুরু হয়েছে, প্রায় 3 মিনিট হয়েছে। আমরা আর অপেক্ষা করছি না, আমরা এখনই ক্লাস শুরু করে দেব। এরই মধ্যে যে টোটাল পার্টিসিপেন্ট হয়েছে রায়হান, কানিস, ফাতিমা, রাকিবুল, ইসমাইল, আহনাফ, আলফি, বিবি মরিয়ম এবং তাহসিন। ওকে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। হয়তো একটু পরে আরো পার্টিসিপেন্ট জয়েন করবে ক্লাসের মাঝখানে অথবা প্রথম দিকে। ওকে, তাহলে ফার্স্টে আমরা স্ক্রিন শেয়ারে যাব। ওকে, সবাই দেখো তো আমার কম্পিউটারের স্ক্রিন দেখা যাচ্ছে নাকি তোমাদের ওখানে? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ওকে, দেখা যাচ্ছে। সবাইকে সাউথ এশিয়ান স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের ক্লাস নিচ্ছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষক হামিদুর রশিদ জাভেদ। পঞ্চম অধ্যায়, বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। আমরা গত ক্লাসে পঞ্চম অধ্যায় থেকে একটি অংশ শেষ করেছি। গত ক্লাসে আমরা দেখেছি যে সোনাগরিক হওয়ার জন্য কি কি গুণাবলী প্রয়োজন হয়, আমাদের কি কি ক্যারেক্টারিস্টিক্স এর প্রয়োজন হয় সোনাগরিক হওয়ার জন্য। ওখানে আমরা জেনেছি যদি কোনো নাগরিকের 3টি মৌলিক গুণাবলী থাকে, যদি কোনো নাগরিকের বুদ্ধি থাকে, যদি বিবেক বিচার থাকে, যদি আত্মসংযমী হয় কোনো নাগরিক, তাহলে তাকে আমরা সুনাগরিক বলতে পারি। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে জানবো যে বাংলাদেশে সুনাগরিকতার প্রতিবন্ধকতা। সবাই একটু আনমিউট করে রাখো। বাংলাদেশে সুনাগরিকতার প্রতিবন্ধকতা মানে হচ্ছে সুনাগরিক হওয়ার পথে কি কি বাধা আছে, সেসব বাধা সম্পর্কে আজকে আমরা জানবো। সুনাগরিক হওয়ার পথে যেসব অন্তরায় বা বাধা আছে সেগুলো হচ্ছে নির্লিপ্ততা, ব্যক্তি স্বার্থ পরায়ণতা, দলীয় মনোভাব, অজ্ঞতা ও নিরক্ষরতা, ধর্মান্ধতা, দাম্ভিকতা, সাম্প্রদায়িকতা এবং অর্থনৈতিক অনগ্রসরতা। আমরা অনেকগুলা নতুন ওয়ার্ডের সাথে পরিচিত হলাম। আমরা এখন জেনে নিব, বুঝে নিব যে এক একটা ওয়ার্ডের মিনিং কি। নির্লিপ্ততা মানে কি আমরা বুঝে নিব, ব্যক্তি স্বার্থপরায়ণতা মানে কি বুঝবো, দলীয় মনোভাব, অজ্ঞতা, নিরক্ষরতা,
ধর্মান্ধতা, দাম্ভিকতা, সাম্প্রদায়িকতা এবং অর্থনৈতিক অনগ্রসরতা প্রত্যেকটির মিনিং আমরা এখন বুঝে নিব। তাহলে প্রথমে আমরা আসবো নির্লিপ্ততা। সাধারণভাবে কোনো কাজের প্রতি যে উদাসীনতা আছে আমাদের, মানে কাজ করতে ইচ্ছে না হওয়া, কাজের প্রতি আমাদের আগ্রহ না থাকা ইত্যাদিকে বলে নির্লিপ্ততা। বিভিন্ন কারণে নির্লিপ্ততা তৈরি হয়, যেমন নিরক্ষরতা। নিরক্ষরতা মানে হচ্ছে অক্ষর জ্ঞান না থাকা, পড়তে না পারা, লিখতে না পারা। উপযুক্ত শিক্ষার অভাব, অলসতা, দারিদ্র্য এবং কাজে অনীহা। আমাদের দেশের নাগরিকদের মধ্যে এই জাতীয় নির্লিপ্ততা লক্ষ্য করা যায়। এর ফলে তারা রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে চায় না। এমনকি নাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালন করে না। তাহলে আমরা জেনেছি নির্লিপ্ততা মানে হচ্ছে উদাসীনতা। সবাই মন দিয়ে শুনবো। নির্লিপ্ততা মানে হচ্ছে উদাসীনতা। উদাসীনতা মানে কাজের প্রতি আগ্রহ না থাকা। তাহলে আমাদের দেশের মানুষদের কেন কাজের প্রতি আগ্রহ নেই, কেন উদাসীনতা আছে? কারণ আমাদের দেশের অনেক মানুষকে নিরক্ষর, উপযুক্ত শিক্ষা নেই। আমাদের দেশের মানুষ দারিদ্র, আমাদের দেশের মানুষ অলস, তাদের কাজে কি আছে? অনীহা আছে। এসব কারণে আমাদের দেশের মানুষদের মধ্যে এই প্রতিবন্ধকতা অর্থাৎ নির্লিপ্ততা আছে। এরপরে আমরা যাচ্ছি পরের পয়েন্ট, ব্যক্তি স্বার্থ পরায়ণতা। আচ্ছা, ব্যক্তি স্বার্থ পরায়ণতা সুনাগরিক হওয়ার পথে একটি বড় অন্তরায়, একটি বড় বাধা। এর ফলে ব্যক্তি নিজের স্বার্থকে দেশের স্বার্থের চেয়ে বড় করে দেখে, নিজেরটাকে বড় করে দেখে। ওকে, দেশ যেখানে যাবে যাক, নো প্রবলেম এট অল। কেমন? তাহলে এরকম মনোভাব আমাদের দেশের অনেক মানুষের মধ্যে আছে, ব্যক্তি স্বার্থপরায়ণতা আছে। এটাকে আমরা স্বার্থপরতা বলতে পারি, ব্যক্তি স্বার্থপরতা, সেলফিশনেস। কেমন? তাহলে দেশ, জাতি ইত্যাদির কথা না ভেবে শুধু নিজের ভালো বুঝলে তাকে বলে ব্যক্তি স্বার্থপরতা বা ব্যক্তি স্বার্থ পরায়ণতা। এরপরে আছে দলীয় মনোভাব। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রাজনৈতিক দল ছাড়া কার্যকর থাকে না। তাহলে অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থায় কি থাকতে হবে? রাজনৈতিক দল থাকবে। আমরা কি কয়েকটি রাজনৈতিক দলের নাম বলতে পারবো? কেউ পারবে? রাজনৈতিক দলের নাম বলতে পারবে কেউ একজন? জি স্যার, আমি পারবো। আচ্ছা, আলফি পারবে, বলো দেখি আলফি। স্যার, বিএনপি, আওয়ামী লীগ, স্যার এগুলাই মূল। তারপর আছে স্যার ভেরি গুড আলফি। ওই যে এবার বলো যুক্তফ্রন্ট। বিএনপি না আওয়ামী লীগ? আলফি কি করো? স্যার আমি স্যার কোনো দলেই না। আচ্ছা, স্যার আমি নাগরিক। ভেরি গুড। তুমি নাগরিক না? ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। নাম বলার জন্য আমরা মনে মনে রাখবো, ঠিক আছে? আমরা বাইরে বলবো না, বাইরে বললে সমস্যা আছে। ঠিক আছে, আমরা আওয়ামী লীগ হই, আমরা সেটা বলবো না। আমরা বিএনপি হই, সেটা বলবো না। আমরা জামাত শিবির হই, সেটা কি করবো না? বলবো না, কারণ বললে প্রবলেম আছে। ওকে, তাহলে রাজনৈতিক দল ছাড়া কি হয় না? গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর হয় না, রাজনৈতিক দল লাগে। আচ্ছা, ফলে এই শাসন ব্যবস্থায় এক ধরনের দলীয় মনোভাব কাজ করে। গণতন্ত্র আমাদেরকে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়।
মানে গণতন্ত্র আমাদেরকে এরকম শিক্ষা দেয় যে আমরা যাতে অন্যের বা অপর কোনো ব্যক্তির আহ মতামতকে প্রাধান্য দিই। শুধু নিজে যেটা চিন্তা করব নিজের মতো করলে হবে না, সবাই মিলে যেটা সিদ্ধান্ত নিবে, সবাই মিলে যেটা ডিসাইড করবে আহ সেটা আমরা মেনে নিই। যে গণতান্ত্রিক ব্যবস্থা তো ওভাবেই হয়। আমরা দেখি যে ইলেকশন যখন হয় তখন বেশিরভাগ মানুষ, মেজরিটি মেজরিটি যে দলকে সাপোর্ট করবে, যে দলকে ভোট দিবে, সেই দলটা কি হয়, ইলেক্টেড হয়। ইলেক্টেড মানে নির্বাচিত হয়। কেমন? তাহলে দেশের বেশিরভাগ মানুষ যার পক্ষে, ওই দল কি হয়, সরকার গঠন করে। আচ্ছা, তাহলে আমরা গণতন্ত্র থেকে আমরা কি কি শিক্ষা পাই? যে অপরের মতামতকে শ্রদ্ধা করার শিক্ষা পাই। যেমন আমরা আমাদের ঘরের মধ্যেও কি করতে পারি, গণতান্ত্রিক ব্যবস্থা চর্চা করতে পারি। ধরো তোমরা ভাই বোন আছো 3 জন, বাবা মা সহ 2 জন, 5 জন। 5 জন কি হলো, ঘরে কি রান্না হবে, আহ সবার মতামত চাওয়া হলো। কেউ বললা যে বিরিয়ানি হোক, কেউ বললা যে খিচুড়ি হোক, কেউ বললা যে পোলাও হোক, কেউ বললা যে সাদা ভাত হোক। হ্যাঁ, তাহলে বেশিরভাগ বেশিরভাগ সংসারের বা পরিবারের যে ম্যাক্সিমাম বা বেশি সংখ্যা যে জিনিসটা বলবে ওটা রান্না হবে। এভাবে কোনোখানে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে, তারপরে তোমার যে কোনো ক্ষেত্রে কি হতে পারে, এভাবে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা বাসায় চর্চা করতে পারি। ঠিক আছে? তাহলে গণতন্ত্র হচ্ছে কি, অন্যের মতামতকে শ্রদ্ধা করতে আমাদেরকে শিক্ষা দেয়। কিন্তু একটা ব্যবস্থায় আবার নিজ দলের প্রতি একরকম, অন্য দলের প্রতি অন্যরকম আচরণ করলে সোনাগরিক কেমন হতে পারে? ধরো আমরা আওয়ামী লীগ, যদি আমরা আওয়ামী লীগ হয়ে আমরা যদি বিএনপির সাথে খারাপ আচরণ করি, আমরা যদি ওদের কথা না শুনি, তাহলে কি হবে না, আমরা সোনাগরিক হতে পারবো না। ধরো আমরা বিএনপি হয়ে যদি আমরা আওয়ামী লীগকে না শুনি, ওদের মতামত আমরা গ্রহণ না করি, আমরা ওদেরকে মনে প্রাণে ঘৃণা করি, তাহলেও সোনাগরিক হবো না। আমরা অবশ্যই সবার কি করব, সবার মতামত, সবার যে পরামর্শ আমরা গ্রহণ করব। তাহলে আমরা এই জানলাম দলীয় মনোভাব। এরপরে আছে অজ্ঞতা আর নিরক্ষরতা। অজ্ঞ এবং নিরক্ষর লোক, অজ্ঞ মানে না জানা, ওকে, জ্ঞানের অভাব থাকা। নিরক্ষর মানে অক্ষর না চেনা। অজ্ঞ এবং নিরক্ষর লোক অনেক কিছু জানতে বা বুঝতে পারে না। আমাদের দেশে প্রায় 1/3, যদি 3 দিয়ে ভাগ করি, তার মধ্যে 1 ভাগ, হচ্ছে কি, নিরক্ষর, অক্ষর জ্ঞান নেই। যারা লেখাপড়া জানেন তাদের অনেকে আবার স্বল্প শিক্ষিত। ওকে, অনেকে স্বল্প শিক্ষিত আছেন, একটু লিখতে পারেন বা একটু পড়তে পারেন, হয়তো ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6 এরকম পড়াশোনা করেছে। আবার এরকম স্বল্প শিক্ষিত অনেক আছে। ফলে তারা প্রয়োজনীয় সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। ওকে, রাইট ডিসিশন তারা নিতে পারে না। কোনটা সঠিক কোনটা ভুল তারা সহজে বুঝতে পারে না। তাদের উপর রাষ্ট্রের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে না। নাগরিক হিসাবে আমাদেরকে অনেক দায়িত্ব পালন করতে হয়, তাহলে আমাদের অনেক নিরক্ষর মানুষ কি করতে পারে না, সঠিক দায়িত্ব পালন করতে পারে না, অজ্ঞ এবং নিরক্ষর হওয়ার কারণে। অতএব বাংলাদেশের বিপুল সংখ্যক নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তাদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং নিরক্ষরতা থেকে মুক্ত হতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, যদি আমরা সুনাগরিক হতে চাই, আমরা অবশ্যই শিক্ষিত হব, আমরা নিরক্ষর থাকবো না। তাহলে অজ্ঞতা, নিরক্ষরতা হচ্ছে সুনাগরিকতার একটি বাধা, একটা প্রতিবন্ধকতা। এরপরে আছে দাম্ভিকতা। ওকে,
দাম্ভিকতা মানে হচ্ছে একটু অহংকারী মনোভাব। কেমন? দাম্ভিকতা মানে হচ্ছে অহংকারী মনোভাব। দাম্ভিক ব্যক্তিরা নিজেকে সবসময় বড় মনে করে, নিজেকে সবসময় মনে করে সে সেরা, সে বড়, সে গ্রেট। কেমন? অন্যরা সবাই তার চেয়ে ছোট, অন্যরা ছোট লোক, অন্যরা গরিব, সে ধনী। সে সবসময় নিজেকে কি সবার চেয়ে ধনী, সবার চেয়ে সেরা, সবার চেয়ে শিক্ষিত এরকম মনে করে দাম্ভিক মানুষ। ওকে, সবসময় নিজেকেই সবার চেয়ে বড় মনে করে, অন্যের কোনো পরামর্শকে পাত্তা দেয় না, মতামতকে পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না। সে নিজে যেটা ভাবে সেটা সবার উপর চাপিয়ে দিতে চায়, তার নিজের সিদ্ধান্তটা সবার উপর চেপে দিতে চায়। এই ধরনের মানসিকতা আমাদেরকে সুনাগরিক হতে দেয় না। আচ্ছা, এরপরে আছে সাম্প্রদায়িকতা। আচ্ছা, সাম্প্রদায়িকতা হচ্ছে একটি মনোভাব। এটি কিভাবে সৃষ্টি হয়? একটি সংখ্যাগরিষ্ঠ ধর্মের আধিপত্য থেকে তৈরি হয়। ধরো একটি দেশে হিন্দুদের সংখ্যা বেশি, তাহলে তারা কি করে? তারা একটা আধিপত্য বিস্তার করতে চায়। তারা হিন্দুদের সংখ্যা বেশি হলে মুসলমানদের উপর আধিপত্য বিস্তার করতে চায়। ওকে, আবার ধরো কোনো দেশে মুসলমানদের সংখ্যা বেশি, তারা অন্যান্য ধর্মের উপর, হিন্দু বা অন্যান্য ধর্মের উপর একটা আধিপত্য বিস্তার করতে চায়। এরকম, তাহলে এরকম একটা সংখ্যাগরিষ্ঠ বেশি মানুষ আছে, এইরকম ধর্মের আধিপত্য থেকে সাম্প্রদায়িকতার মনোভাব তৈরি হয়। আচ্ছা, আবার বলা হচ্ছে যে কম মানুষ আছে এমন ধর্মের লোকদের মধ্যেও এটি তৈরি হতে পারে, যদি তারা মনে করে তাদের ধর্ম অন্য ধর্মের চেয়ে সত্য। তাহলে সাম্প্রদায়িকতা হচ্ছে আমাদের সুনাগরিক হওয়ার পথে একটি অন্তরায়, একটা প্রতিবন্ধকতা, একটি বাধা। এরপরে আছে অর্থনৈতিক অনগ্রসরতা। আচ্ছা, আমরা কি ধর্মান্ধতা পড়েছি? ধর্মান্ধতা সম্পর্কে বলা হয়নি। সুনাগরিক হওয়ার পথে একটি অন্তরায় হচ্ছে ধর্মান্ধতা। ধর্মান্ধ ব্যক্তি অন্য ধর্মের প্রতি বিদ্বেষী ভাব পোষণ করে। ওকে, ধর্মান্ধ মানে এমন ব্যক্তি, সে অন্য ধর্মেরকে খুব বেশি ঘৃণা করে, একদমই পছন্দ করে না, দেখতে পারে না, অন্য ধর্মের মানুষকে পছন্দ করে না, অন্য ধর্মকে সে দেখতেই পারে না, সহ্য করতে পারে না। এরকম যে মনোভাব থাকাকে বলে ধর্মান্ধতা। এই ধরনের মনোভাব থাকলে কি হয়? আমাদের সমাজে সংঘাত সৃষ্টি হয়, বিভেদ সৃষ্টি হয়। আর এই ধরনের মনোভাব আমাদের দেশের উন্নতি, দেশের প্রগতিকে নষ্ট করে। আচ্ছা, এরপর আছে লাস্ট পয়েন্ট, অর্থনৈতিক অনগ্রসরতা। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এ দেশের 50% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। ওকে, তাহলে আমাদের দেশের অর্ধেক মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। দারিদ্র্য সীমা হচ্ছে কি? যতটুকু কম থাকলে, যতটুকু কম ইনকাম করলে, কম আয় করলে মানুষ গরিব বলে, তার চেয়ে আরো কম অবস্থা, আরো খারাপ অবস্থা হওয়াকে বলে দারিদ্র্য সীমার নিচে। বাংলাদেশে এরকম 50% অর্থাৎ অর্ধেকের বেশি মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। দারিদ্র্যের কারণে আমাদের দেশে প্রায় 1/3 মানুষ লিখতে পড়তে পারে না, স্কুলে যায় না। ফলে তাদের বুদ্ধিমত্তার বিকাশ হয় না, তাদের বিবেক সঠিকভাবে কাজ করে না। তাহলে অর্থনৈতিক অনগ্রসরতা আমাদের সুনাগরিক হওয়ার পথে আরেকটি বড় বাধা বা
অন্তরায়। ওকে, আমরা প্রত্যেকটা টপিক সম্পর্কে জেনেছি। তাহলে আমরা নির্লিপ্ততা সম্পর্কে জেনেছি, আমরা ব্যক্তি পরায়ণতা সম্পর্কে জেনেছি, আমরা দলীয় মনোভাব সম্পর্কে জেনেছি, অজ্ঞতা, নিরক্ষরতা, ধর্মান্ধতা, দাম্ভিকতা, সাম্প্রদায়িকতা, অর্থনৈতিক অনগ্রসরতা ইত্যাদি কিভাবে আমাদেরকে সোনাগরিক হতে দেয় না, কিভাবে বাধার সৃষ্টি করে তার সম্পর্কে আমরা জেনেছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে টপিকের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু পরেই ক্লাস ফিনিশড করব, তার আগে আমি একটু ফিডব্যাক নিব, ঠিক আছে? আমি প্রথমে নাম ধরে জিজ্ঞেস করছি না, যে পারবে সে তার নিজের নাম বলে বলবে, নিজের নাম বলে অ্যান্সারটা দিবে। আচ্ছা, কে বলতে পারবে নির্লিপ্ততা কিভাবে সোনাগরিক হওয়ার পথে বাধার সৃষ্টি করে? ওকে, রাকিবুল পারবে। ভেরি গুড রাকিবুল, বলো দেখি রাকিবুল। সাধারণভাবে কাজের প্রতি নাগরিকদের উদাসীনতাকে বলে নির্লিপ্ততা। বিভিন্ন কারণে নির্লিপ্ততা তৈরি হয়, যেমন নিরক্ষরতা, উপযুক্ত শিক্ষার অভাব, অলসতা, দরিদ্র ও কাজে অনীহা। আমাদের দেশে নাগরিকদের মধ্যে এই জাতীয় নির্লিপ্ততা লক্ষ্য করা যায়। এরপরে তারা রাষ্ট্রের সামাজিক, রাজনৈতিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে চায় না, এমনকি নাগরিক হিসেবে দায়িত্ব কর্তব্য পালন করে না। ওকে, ভেরি গুড রাইট, ঠিক আছে। আচ্ছা, আর কে পারবে নির্লিপ্ততা সম্পর্কে বলতে? আর কে পারবে? আর কেউ কি আছে? আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি তাহলে পরের টপিক, ব্যক্তি স্বার্থপরতা অথবা ব্যক্তি স্বার্থ পরায়ণতা সম্পর্কে কে বলবে? পরীক্ষা আসতে পারে ব্যক্তি স্বার্থ পরায়ণতা কাকে বলে, অথবা আসতে পারে ব্যক্তি স্বার্থ পরায়ণতা কিভাবে সোনাগরিক হতে বাধার সৃষ্টি করে, কিভাবে সোনাগরিক হওয়ার পথে অন্তরায় সৃষ্টি করে। ইসমাইল হোসেন, ইসমাইল পারবে? ইসমাইল? আলফি পারবে মনে হচ্ছে, আলফি পারবে? আলফি? স্যার প্রশ্নটা আবার একটু বলেন। বুঝি নাই স্যার প্রশ্নটা আবার একটু বলেন। আচ্ছা, ব্যক্তি স্বার্থ পরায়ণতা। ব্যক্তি স্বার্থপরায়ণ মানুষ দেশের দেশের উন্নতি না চেয়ে নিজের উন্নতি চায়। তারা লোভে দুর্নীতি ও নানা ধরনের অপকর্ম করে। এর ফলে দেশ বা রাষ্ট্রের উন্নতি বাধাগ্রস্ত হয়। ওকে, ভেরি গুড আলফি, এই তো আলফি পেরেছে। ওকে, এরপরে অজ্ঞতা আর নিরক্ষরতা। অজ্ঞতা আর নিরক্ষরতা কিভাবে সোনাগরিকতার প্রতিবন্ধকতা সৃষ্টি করে?
দেখি মরিয়ম বলো দেখি। মরিয়ম। নাসরা বলো দেখি, নাসরা। নাসরা, মরিয়মকে ইনঅ্যাক্টিভ দেখা যাচ্ছে। নাসরা। রায়হান। রায়হান বলো। তাহলে দেখা যাচ্ছে ছেলেরাই বেশি পার্টিসিপেট করতে পারে, ছেলেরাই বেশি কি করতে পারে, রেসপন্স করতে পারে, বেশি মনোযোগ দিয়ে ক্লাস করে। ওকে, রায়হান বলো দেখি, অজ্ঞতা নিরক্ষরতা কিভাবে সোনাগরিকতার প্রতিবন্ধকতা সৃষ্টি করে? অজ্ঞতা স্যার পারবো না এটা। পারবে না? আচ্ছা, এখান থেকে কোনটা পারবে বলো? আজ এখানে আছে লিস্টে, এখান থেকে কোনটা পারবে? স্যার পারবো না। পারবে না? আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। ঠিক আছে, ঠিক আছে, আর একটু পড়ে নিবা তাহলে পারবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে রাকিবুল বলো। রাকিবুল ছাড়া তো কেউ পারছে না ভালো করে। রাকিবুল আর আলফি, এই দুজন ছাড়া কেউ পারছে না। অজ্ঞতা নিরক্ষরতা কিভাবে সোনাগরিকতার প্রতিবন্ধকতা সৃষ্টি করে? অজ্ঞ নিরক্ষর লোক অনেক কিছু জানতে ও বুঝতে পারে না। আমাদের দেশে প্রায় 1/3 নাগরিক নিরক্ষর। যারা লেখাপড়া জানেন তাদের অনেকেই স্বল্প শিক্ষিত, ফলে তারা প্রয়োজনীয় ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। তাদের উপর রাস্তা দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে না। অতএব বাংলাদেশের বিপুল সংখ্যক নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাদের শিক্ষিত হতে হবে, নিরক্ষরতার সাথে হতে হবে। ওকে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসে পার্টিসিপেট করার জন্য। দেখা হবে আগামী ক্লাসে। তোমাদেরকে যে অংশটি পড়িয়েছি সবাই রিভিশন দিবে ভালো করে। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো করে রিভিশন দিবে। আর এসডব্লিউটা দিব, তোমরা তোমাদের অ্যাপসে আপলোড করবে। ঠিক আছে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আগামী কালকে দেখা হবে ইংলিশ আর বিজনেস এগুলাকে লিখবো নাকি? এগুলো লিখতে চাইলে লিখো, তোমাদের অ্যাপসে দেওয়া হবে বাড়ির কাছে, অ্যাপসেও দেওয়া হবে, এখান থেকে লিখে নিলে লিখো।